আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি আদনান পাভেল। আপনারা যারা রেগুলারলি কমিউনিটি ম্যাটার্স দেখেন আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে এমন সব টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটির উপর প্রভাব ফেলছে বা অদূর ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো গত সপ্তাহে গত উইকেন্ডে যে অনুষ্ঠিত হয়ে গেল কিং চার্লসের করোনেশন, এই ইম্পর্টেন্ট টপিকে আজকে আমরা কথা বলবো। মনার্কি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ব্রিটিশ পিপল, মনার্কি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কমনওয়েলথ। তো আজকে আমাদের টপিক হচ্ছে কিং চার্লসের করোনেশন, এবং এই ইম্পর্টেন্ট টপিকে আমাদের সাথে কথা বলার জন্য আমার সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে দুইজন বিশেষ অতিথি আমাদের সাথে জয়েন করেছেন এবং স্কাইপের মাধ্যমে আমাদের সাথে আরেকজন অতিথি জয়েন করেছেন। আমি প্রথমে পরিচয় করে দিব। আমার হাতের ডান পাশে আছেন জনাব তাইসির মাহমুদ, উনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে তাইসির ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। আপনাকে ধন্যবাদ এবং যারা আমাদেরকে দেখতেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। জেনারেল সেক্রেটারি তাইসির ভাই, জেনারেল সেক্রেটারি, I have promoted you তাইসির ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের সাথে আরো জয়েন করেছেন আমার হাতের বাম পাশে জনাব ব্যারিস্টার তালহা আহমেদ, উনি সিনিয়র লয়ার এবং ব্রডকাস্টার। জনাব তালহা আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। আমাদের সাথে অনলাইনে জয়েন করেছেন জনাব জাহিন আহমেদ। জাহিন, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর জয়নিং আস টুডে। আই নো ইউ আর ট্রাভেলিং, বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের টপিক হচ্ছে কিং চার্লসের যে করোনেশন অনুষ্ঠিত হলো সেই ইম্পর্টেন্ট টপিকে আজকে আমরা কথা বলবো। আপনারা জানেন, আপনারা পৃথিবীর যে যে প্রান্তে আছেন এই অনুষ্ঠান আপনারা তাছাড়াও কিন্তু এনটিভির ওয়েবসাইটে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই প্রশ্ন করব ব্যারিস্টার তালহা আহমেদের কাছে যে বর্তমানে considering all the political and other socio-economic issues happening in the UK and also in Commonwealth countries, এই যে গত সপ্তাহে যে করোনেশন অনুষ্ঠিত হলো এটার গুরুত্বটা আপনি কিভাবে দেখছেন? করোনেশনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলা যায় যেটা, যে এই দেশে মনার্কি এট দিস মোমেন্ট সবচেয়ে অনেক বছরের মধ্যে অনেক বেশি পপুলার। রাইট। প্রিন্স চার্লসের নিজস্ব ফেভার কি বলে রেটিং অনেক বেড়েছে করোনেশনের কারণে। গ্লোবালি আমরা কমনওয়েলথের অনেক দেশগুলোকে যদি আমরা দেখি, বেশ কিছু ইনস্টেবিলিটি কিন্তু অনেকগুলো দেশকে বারবার তাড়া করছে, ব্রিটেন সহ। পাকিস্তানে আমরা দেখেছি ফর এক্সাম্পল হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য লাস্ট ফিউ ডেজ। তো সেই দিক থেকে মনার্কি একটা গুড রোল সবসময় প্লে করে ইন টার্মস অফ প্রোভাইডিং এ গাইডিং হ্যান্ড। বাট চ্যালেঞ্জও একটা আছে। যেমন আমরা ব্রিটেনে যদি দেখি, যে ব্রিটেনের সম্ভবত স্মরণকালের সবচেয়ে বেশি ইফ আই কুড ইউজ দ্যাট ওয়ার্ড প্রোগ্রেসিভ কিং ক্ষমতায় বসেছে, যে দল বর্ণ ধর্ম নির্বিশেষে সবার সঙ্গে যে রিচ আউট করতে চায়, কিন্তু পলিটিক্যালি অ্যাক্টিভ অ্যাজ ওয়েল উইথ ভেরি স্ট্রং ভিউজ এন্ড সো অন। কিন্তু এখন যে সরকার বা যে রাজনৈতিক বাস্তবতা, সেটা অনেক বছরের মধ্যে কিন্তু ভেরি মাচ অন দ্য রাইট। যেমন সো এইটার একটা টেনশন আমরা অলরেডি দেখেছি গত বছর। যেমন এই করোনেশনের দিনই নিউজ করেছে অনেকে যে হোম সেক্রেটারির যে না, ওটা তো ওইটাকে সামনে রেখে প্রিন্স চার্লস নাকি একটা কমেন্ট করেছে, যেটাকে বরিস জনসন পরে আবার তাকে চার্লসের সঙ্গে যখন দেখা হয়, হি চ্যালেঞ্জড প্রিন্স চার্লস যে কেন সেটা করলো। এই যে টেনশন একটা, এটা কিন্তু আগে কখনো এইভাবে ছিল না। এন্ড আই থিংক আগামী দিনে এইটা টেনশনটা রাইট। বাট এটা আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় না যে রয়্যাল ফ্যামিলি বা রয়্যাল ফ্যামিলির প্রিভিয়াসলি ইন রিসেন্ট টাইম বিভিন্ন অ্যাকশন, সেটা গ্র্যান্ডফিল্ড টাওয়ার থেকে শুরু করে আপনার লন্ডন যে রায়ট হলো, এইখানে তো রয়্যাল ফ্যামিলির আমরা দেখেছি যে দে ওয়ার কোয়াইট অ্যাক্টিভলি ইনভলভ ইন টার্মস অফ সাপোর্টিং পিপল, ইন টার্মস অফ রিচিং আউট টু পিপল। এই সময় কি এটা গুরুত্বপূর্ণ না? আমার মনে হয় যে এখানে দুইটা বিষয় আছে, যে যারা মনার্ক হিসেবে যে চেয়ারে বসেছে, কুইন এলিজাবেথ এন্ড নাও প্রিন্স চার্লস III, কুইন এলিজাবেথ II,
তাদের ভূমিকাটা কিন্তু অন্তত আমাদের জীবদ্দশায় আমরা যে দেখেছি বরাবরই পজিটিভ ছিল, বাট রয়্যাল ফ্যামিলি অ্যাজ এ হোল হ্যাজ নট অলওয়েজ বিন পজিটিভ। যেমন ফিলিপসের বিষয়টা যদি আমরা দেখি, বা এই যে প্রিন্স অ্যান্ড্রুর বিষয়টা যদি আমরা দেখি, তারপর এখন হ্যারি তার মেগানের ইস্যুগুলো, সো রয়্যাল ফ্যামিলি বা এর আগেও প্রিন্সেস ডায়ানাকে নিয়ে বা চার্লসেরও আর্লিয়ার যে ভূমিকাগুলো, এইগুলো নিয়ে রয়্যাল ফ্যামিলি সবসময় কিন্তু ক্যান নট বি স্যাড যে এরা খুব ট্রু, বাট অ্যাজ অ্যান ইনস্টিটিউশন আপনি কি মনে করেন যে অ্যাজ এ ইনস্টিটিউশন দ্য রয়্যাল ফ্যামিলি, ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি হ্যাজ প্রোভাইডেড certain level of stability to UK, বা how important the royal family is for the union, I think stability, for the union of nations. Stability চেয়ে বড় বিষয় যেটা যে royal family has been an icon which gives Britain a lot of advantage international stage অনেক বিষয়, soft power, for example যারা মনার্কির খুব বিরোধিতা করে অনেক foreign heads of state, তারাও চায় যে এই দেশে স্টেট ভিজিটে আসতে। কেন? যে স্টেট ভিজিটে আসলে মানে রাজা বা রানী তাদেরকে যে রিসেপশনটা দেয়, এভরিবডি লুকস ফরওয়ার্ড টু ইট। ইভেন বিল ক্লিনটন স্ট্রং এন্ড স্টঞ্চ রিপাবলিকান, নট রিপাবলিকান ইন ইউএস পলিটিক্স ওয়াইজ, বাট I mean in terms of and he was looking forward to it. Absolutely. In fact আপনি quite surprisingly এই করোনেশনের দিন কিন্তু সিন ফেনের যে লিডার বর্তমানে উনি কিন্তু উপস্থিত ছিল, এবং আপনার স্কটিশ ফার্স্ট মিনিস্টার উনি কিন্তু স্ট্রং রিপাবলিকান, বাট ইভেন দেন উনি কিন্তু, এবং দেয়ার আর মেনি আদার লিডার্স আপনি যেটা বলেছেন যে যারা রিপাবলিকান, ইভেন দেন যারা পার্টিকুলারলি বিভিন্ন ইম্পর্টেন্ট পজিশনে আছে তারা কিন্তু দে হ্যাভ অ্যাটেন্ডেড, এবং অ্যাবসলিউটলি আইকনিক ভ্যালু তো অবশ্যই আছে, এন্ড ইট গিভস রিকগনিশন। আর সবচেয়ে বড় প্রিন্স চার্লস সেটা কিভাবে হ্যান্ডেল করে দেখার বিষয়, কিন্তু কুইন এলিজাবেথের যে অ্যাডভান্টেজ যেটা ছিল যে সে তো অনেক, শি ওয়াজ এ কনস্ট্যান্ট ফর মেনি ইয়ার্স। অ্যাবসলিউটলি, হ্যাঁ, অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তাসির ভাই, আমি আপনার কাছে যদি আসি, আপনি কিভাবে দেখেন এই যে গত সপ্তাহে আপনার কিং চার্লসের করোনেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, এই বর্তমানের যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে যুক্তরাজ্য, ইনফ্যাক্ট ওই উইকেন্ডের আগেই কিন্তু শুক্রবারে, বৃহস্পতিবার এবং শুক্রবারে কিন্তু ইংল্যান্ডে লোকাল ইলেকশন হয়েছে, এবং কনজারভেটিভ পার্টির ওভারঅল পারফরমেন্স কিন্তু ইট ওয়াজ নট ভেরি গুড। এই যে বিভিন্ন পলিটিক্যাল ইকোনমিক চ্যালেঞ্জ চলছে, এর মাঝে এই করোনেশনটা হলো, এটা যুক্তরাজ্যের জন্য বা কমনওয়েলথের জন্য কতটা গুরুত্ব বহন করে আপনি কি মনে করেন? আপনাকে অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন, যাদেরকে দেখছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে করোনেশন বা রাজ্যাভিষেক যে অনুষ্ঠানটি, এটা তো আর প্রতি বছর হয় না। আপনার প্রায় 70 বছর আগে 1953-তে কুইন সেকেন্ড এলিজাবেথের করোনেশন হয়েছিল, তখন সেটি আরও বর্ণাঢ্য এবং জাঁকজমক হয়েছিল। ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন 8000-এর বেশি। এই বছরের অনুষ্ঠানটি কিন্তু এই যে আপনার কস্ট অফ লিভিংয়ের কারণে খরচ কমিয়ে এনে 2000 অতিথির মধ্যে করা হয়েছে, কিন্তু ওই অনুষ্ঠান ছিল কিন্তু আরও ঝাঁকজমক এবং বর্ণাঢ্য। এবং 70 বছর পর আমরা একটি নতুন করোনেশন দেখছি। রানী 96 ইয়ার বেঁচেছেন, মানে এই সময় তো আর করোনেশন সম্ভব না। এরপরে 8 মাস আগে তার মৃত্যুর পর তিনি দায়িত্ব পেলেন, এবং আজকে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলেন করোনেশনের মধ্য দিয়ে, এবং বিশ্ব থেকে 2000 অতিথি আসলেন, স্টেট প্রধানরা আসলেন, এবং অনুষ্ঠান হলো। আমি মনে করি যে ব্রিটেনের যে সরকার ব্যবস্থা, আপনি প্রায় সময় দেখবেন যে কনজারভেটিভ সরকার, তাদের অভ্যন্তরীণ কুন্দল বিভিন্ন সময়, এবং সরকার খুব নড়বড়ে এবং অস্থিতিশীল মনে হয়। ওই সময় আমার মনে হয় যে একজন অভিভাবক দরকার রাষ্ট্রের জন্য। এই অভিভাবকত্বের জায়গাটা হচ্ছে আপনার এই মনাক বা রাজতন্ত্রের যে জায়গাটা আছে, মনে হয় যে একজন অভিভাবক আছেন, স্টেবিলিটি। এটাই আমরা বিভিন্ন দেশে তো দেখি। আসলে হয়তো বা রাজা কিছুই করেন না, রানী কিছুই করেন না, কিন্তু আপনার ছাতা আছে উপরে, বৃষ্টি না হলেও আপনার ভরসা আছে ছাতার উপরে, যে একটা ছাতা আমার মাথায় আছে। বৃষ্টি কতটুকু ধরবে এটা আমি জানি না, বা জ্বর তুফান আসলে, কিন্তু একটা ছাতা যে আছে ওইটা আপনার ভরসা। এবং এই যে সৌন্দর্য, তালহা ভাই বললেন যে করোনেশনের সৌন্দর্য, আমি বলছি 100 মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে, ঠিক আছে, কিন্তু এই রাজতন্ত্রের মধ্যে দিয়ে অনেক ইনকামও আছে। হ্যাঁ, এই পয়সাটা অনেক হেড অফ স্টেট আসেন এবং ভিজিটে আসেন। শুধু এটা না, সারা বছরই আপনি যদি উইন্ডসর ক্যাসলে যান, আমি নিজে গেছি, আমার ফ্যামিলি নিয়ে টিকিট 100 পাউন্ড করে টিকিট গিয়ে দেখে আসলাম, এবং শত শত মানুষ প্রতিদিন যাচ্ছে। এই যে একটা ভিজিটিং প্লেস, টুরিস্ট এরিয়া, মানুষ যে আসছে এবং দেখছে, এই টুরিজমের মাধ্যমে কিন্তু
Thank এখানে you. অনেক আয় হয়ে থাকে এবং সেটাই তারা ব্যয় করেন, কিন্তু এর বিরুদ্ধে কথা আছে। আমি মনে করি এটা একটা অলংকার Thank you. এবং এটা থাকা উচিত। তবে এটাকে প্রতিবাদ দেখছেন, এটাকে একটু ছোট করে নিয়ে আসে। Thank you. কলেবরটা অনেক বড়। Thank you very খরচ much. বেশি। Thank you, Taisir bhai. Thank you very much. Thank you, Talha bhai. Jahin, I'll come back to you. We need to go for a quick break. After that, I will come to you, Jahin. Jahin, thank you for joining us today. সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি কিং চার্লসের করোনেশন নিয়ে। আমরা যাবো একটা সংক্ষিপ্ত বিরতিতে। বিরতির পর আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের সাথে থাকবেন আপনারা। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি কিং চার্লসের যে করোনেশন অনুষ্ঠিত হলো গত সপ্তাহে তা নিয়ে, এবং এই ইম্পর্টেন্ট টপিকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে তিনজন বিশেষ অতিথি আজকে উপস্থিত আছেন। দুইজন আমাদের সাথে সশরীরে এনটিভির লন্ডন স্টুডিওতে উপস্থিত আছেন। আপনাদেরকে আবারও আমি পরিচয় করে দিব। আমার সাথে আছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি জনাব তাইসির মাহমুদ। আমার সাথে আমার হাতের বাম পাশে আছেন ব্যারিস্টার তালহা আহমেদ, আইনজীবী এবং ব্রডকাস্টার। আমার সাথে অনলাইনে জয়েন করেছেন শুধু নিউ ইয়র্ক থেকে জাহিন আহমেদ। থ্যাংক ইউ অল থ্রি অফ ইউ ফর জয়নিং আস টুডে। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা হচ্ছিল যে গত সপ্তাহে যে করোনেশন হলো সেটা যুক্তরাজ্যের জন্য এবং কমনওয়েলথের জন্য কি ভ্যালু ক্যারি করে। জাহিন, ইফ আই আস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন, you as a young person, what is your feelings? Last week's coronation, what sort of value that carries for UK or for rest of the Commonwealth? As a young person, what is your view about it? Personally, I think the royal family play a huge role in our UK government and in society as a whole, being British. I've got mixed views when it comes to, is the royal family still significant today, and do they cost the taxpayer a lot of money? But ceremonies like the coronation happens once in a lifetime. For the generation before us, when they saw the Queen being anointed in 1953, they did not think they'll see it again, 80 years later. So it has a huge significance on what it means to be British and what it means as a country. The anointment of the king is obviously it's all ceremonial, where he pledges his allegiance to God and where he, makes his duties clear. But in this day and age, is it still practical for the coronation to cost as much as it did when we have a cost of living crisis and one of the largest child poverty rates anywhere in the world? For a emerging G7 country. These questions need to be asked by the electorate, but for me personally, I think the coronation itself was amazing. It was lovely to see on TV, and it also has the hallmarks of what it means to be British and the identity of us as a country. Thank you, Jahin. Thank you very much, Jahin. আমি আপনার কাছে আসবো। Thank you, Jahin. I asked same question to my other panelists before break. Do you think the royal family, considering what is happening in the UK at this moment in terms of political volatility, in terms of uncertainty, economic uncertainty, do you think the royal family, British monarchy as a whole, it provides some sort of stability to the UK? Definitely. I think the UK as a country, what differentiates us from the US and from France, for example, is that the royal family are the checks and balance of the government. They hold the executive to account. So, for instance, if there was a situation where we had a far-right government, a government that was out of touch with working people, the royal family, despite it being ceremonial, he has the royal assent. So he can stop anything too draconian from happening. I'm sorry, but that's by law is not correct. Royal family has absolutely no right or legal power to refuse to grant assent on any bill that government passes. I think yes, in theory, royal family has a lot of power. In reality, by convention, by law, royal family actually has very minimal impact. That's right. Thank you. But Jahin, you agree in principle that it provides some sort of stability to the UK. Talha, do you agree to that? It is a constant. It's an institution that's been there and is there regardless of which government comes and goes. So I think in terms of trade and so on, I think it does provide UK a lot of advantages. Absolutely. On Soft politics, power, I'm not so sure. Absolutely. Thank you very much. Thank you. Jahin, thank you very much. আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, এই যে করোনেশন কিংবা রাজ্যাভিষেক শব্দ, এই শব্দের সাথে আমরা পরিচিত ছিলাম না, কারণ 1953 তে হয়েছে, 70 বছর পরে এলো। আমরা করোনেশন অনুষ্ঠান না আসলে এটা নিয়ে আলোচনা হয় once in a lifetime এবং আমি দেখেন যে তখন
53-তে যখন হয়েছিল তখন মিডিয়া বলতে কি ছিল, কিছু পত্রিকা এবং দেশে রানীর দেশে করোনেশন কিন্তু ফার্স্ট টেলিভাইজড করোনেশন ইফ আই এম কারেক্ট। তখন বিবিসি ছিল নাকি? ছিল রানীর করোনেশন হচ্ছে আপনার ফার্স্ট টেলিভাইজড করোনেশন। বাট থাকলেও টিভি কিন্তু অধিকাংশ মানুষের ছিল না, অফ কোর্স টেলিভিশনে ছিল না, হয়তো বিবিসি রেয়ার মানুষের ঘরে ছিল। এবং ইনফ্যাক্ট ওনার যে ভিডিওটা করা হয়েছিল ওইটা প্লেনে করে আমেরিকা নিয়ে যাওয়া হয়েছিল ফর দ্য ব্রডকাস্ট। সো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা তো এরকম ছিল না, এবং এটা খুব বেশি মানুষের করোনেশন সম্পর্কে আইডিয়াও নেই। কিন্তু এখন যে করোনেশনটা হলো 70 বছর পর, আপনি মিডিয়ার বিস্তৃতি দেখেন, বিবিসি এবং দেশে দেশে বিভিন্ন দেশে টেলিভিশন আছে, সোশ্যাল মিডিয়া আছে, কিভাবে বিবিসি বলছে শুধু তাদের ইয়েটা সার্ভে করে তারা দেখছে, তাদের অনুষ্ঠানে 1.5 কোটি মানুষ দেখছে এবং ওভারঅল হোল ওয়ার্ল্ড সকল মিডিয়া এই যে সৌন্দর্যটা তারা তুলে ধরেছে মিডিয়ার মাধ্যমে, হ্যাঁ, এবং মানুষ একটা সুন্দর অনুষ্ঠান দেখলো। তাসির ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ, উই গট ইউ পয়েন্ট। তাসির ভাই, আপনার কাছে একটা ফার্দার ফলো আপ একটা প্রশ্ন করি। আপনি বলেছেন যে অনেকেই এই অনুষ্ঠানটা দেখেছে, এটা একটা হিউজ ইন্টারন্যাশনালি একটা হিউজ ভাইব ক্রিয়েট করেছে ব্রিটেনের জন্য, ব্রিটেনের পিয়ারের জন্য এটা একটা নতুন ডাইমেনশন অ্যাড করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলারলি রিসেন্টলি যে মনার্কি অ্যাজ এ হোল কিন্তু it is becoming unpopular, insignificant, particularly at the time of economic stagnation, cost of living crisis, political instability, এবং অনেক particularly young people যারা আছে তারা কিন্তু মনার্কির প্রতি তাদের যে একটা অ্যাট্রাকশন এটা কিন্তু দিন দিন আপনার কমে যাচ্ছে। আপনি এটা কি মনে করেন? আপনার কাছে এটা কি মনে হয়? বিভিন্ন কারণ আছে। আমরা দেখলাম যে করোনেশনের দিনও ডেমনস্ট্রেশন হয়েছে, বড় ডেমনস্ট্রেশন, এবং সেটি মোকাবেলা করার জন্য সেখানে হাজার হাজার পুলিশ নিয়োগ করা হয়েছে। এই দেশের যে একটা গণতান্ত্রিক দেশ, মানে এবং গণতন্ত্রের যে এখানে স্বাধীনতা আছে, যে মোনার্কি অনুষ্ঠান হচ্ছে একদিকে, মানে 100 মিলিয়ন পাউন্ড খরচ করে, আবার যারা ডেমনস্ট্রেশন করতেছে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে তাদের অ্যাঙ্কার প্রশমন করার জন্য। তো এখন এটা অবশ্য যারা দাবি তুলছেন যে মনার্ক সিস্টেমটা বিলুপ্ত করার জন্য, তাদেরও এখানে অনেক যুক্তি আছে যে এই যুগে এসে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে মনার্ক সিস্টেমটা এই দেশে থাকা উচিত, তবে বড় না, কলেবরটা পরিসরটা ছোট করে নিয়ে আসতে হবে। শুধু রাজা আর রাজার পরিবার, বাকিংহাম প্যালেস কিংবা একটা বাড়ি সেখানে থাকবে। আপনার কি ঘটলো, এই ইয়ের নামে গড় দেয়া ছিল মনে হেরির নামে, রাজা কি করলেন সেটা উনি কেটে তার বাইর নামে দিয়ে দিয়েছেন। অনেক জিনিস হচ্ছে, এবং পুরো ব্রিটেন জুড়ে আপনার কত সম্পদ আছে, আপনার রয়্যাল ফ্যামিলির আপনি পুরোপুরি হিসাব করতে পারবেন না, মাঝে মধ্যে পত্রিকা আসে। সুতরাং এগুলো কি দরকার? আপনি শুধু রাজা আছেন, রাজার ফ্যামিলি সুযোগ সুবিধা নেক, বাকিংহাম প্যালেস আছে, দরকার আর একটা বাড়ি থাকুক। আপনি বলছেন যে এটাকে রিফর্ম করে আরো ছোট করা উচিত, বাট সিস্টেমটা থাকা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ভাই, আপনি এই ব্যাপারে কি মনে করেন? না, আমি তো বরাবরই মনার্কির বিপক্ষে অ্যাজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল। এবং আরেকটা বিষয় যেটা, যে আদার দ্যান সাম ট্রেড বেনিফিটস, আসলে খুব বেশি বেনিফিট কিন্তু আমি দেখি না অন্তত। যেমন আমার ভাই যেটা বললো যে ইফ উই হ্যাভ এ এক্সট্রিম রাইট গভর্নমেন্ট, একটা ইন্টারেস্টিং এক্সাম্পল, এই পার্লামেন্টের প্রোগ্রেশন নিয়ে একটা কেস হয়েছিল কিন্তু বরিস জনসন যখন পাওয়ারে থাকে। কুইন এলিজাবেথ II প্রবাবলি স্মরণকালের সবচেয়ে প্রভাবশালী মনার্ক, কেমন? এবং অনেকে ধারণা করে দেখে যে সে পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিপক্ষে ছিল, বাট শি ডিড কনসেন্ট, কেমন? কেন? যে প্রাইম মিনিস্টার যখন গিয়ে কুইনকে বলবে যে পার্লামেন্ট ভেঙে দাও, বা কিংকে বলবে যে পার্লামেন্ট ভেঙে দাও, পার্লামেন্ট গভর্নমেন্টের ভিউটাকে রাজা বা রানী সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, কেমন? তো কোর্টে গিয়ে ডিক্লারেশন আনতে হয়েছে যে প্রোরোগেশন ওয়াজ রং অ্যান্ড আনলফুল। তো এই জন্য পলিটিক্যাল স্টেবিলিটির যে বিষয়টা আছে ওখানে আমার মনে হয় না প্র্যাকটিক্যালি ওরা তেমন কিছু প্রোভাইড করে। আরেকটা বিষয় যেটা হলো, যে তাইসির ভাই টাচ করেছে, আমরা কিন্তু বাকিংহাম প্যালেসটা দেখি। আই ওয়েন্ট টু বাকিংহাম প্যালেস, এলাবোরেট একটা প্লেস, কেমন? কিন্তু বাকিংহাম প্যালেস কিন্তু রাজা বা রয়্যাল ফ্যামিলির অধীনে যত প্রপার্টি আছে, ইটস এ ভেরি স্মল কম্পেয়ার টু দ্য হিউজ। বাকিংহাম প্যালেসের সাথে তুলনা করেন এটা অনেক বেশি, মানে অনেক বেশি, বাকিংহাম প্যালেস তেমন কিছুই না, রাইট? এবং তাদের যে বিলিয়ন, মানে এই রাজা নিজেই তো উইন্ডসর ক্যাসেল যে বাড়ি, আমি তো মনে করতাম এটা বোধহয় একটা বাসা। না, দেখেন এখানে বিশাল, ওটা বাকিংহাম প্যালেস চেয়ে বড়, এবং হাজার হাজার মানুষ। বাকিংহাম প্যালেস কোথায়? আর উইন্ডসর ক্যাসেল বিশাল, মানে বাকিংহাম প্যালেস একটা। তো এই যে মানে এখানে বিষয় কিন্তু শুধু স্লিম ডাউন না, বিষয় হলো যে এই যে এতগুলো প্রপার্টি, ক্রাউন এস্টেট সহ মিলে তাদের আরো যে প্রাইভেট প্রপার্টি আছে, এই সবগুলো একটা স্ক্রুটিনির মধ্যে আসা উচিত, কেমন?
আর in the long term there is no need আমাদের we are proud to be a democratic country, the oldest democracy, and we shouldn't have monarchy in our country. ডেমোক্রেসির তো কোনো অসুবিধা হচ্ছে না এই দেশে যে মনার্ক সিস্টেম Thank you very much. Thank you. মিডল ইস্ট কান্ট্রিগুলো তো রাষ্ট্রযন্ত্র Thank you. আছে Thank you very much. আমি Thank you. এটাকে support করি। Thank you. Jahin, if I come to you as a young person, do you think in today's world, in modern world, monarchy is still relevant? I think the monarchy is relevant to a certain extent, yes, in terms of bringing tourism and trade to the UK, and it also acts as a symbolic figure for the UK. The royal family is respected around the world, amongst other countries as well, and especially amidst the Commonwealth and what we had in the past in terms of an empire. Is at the moment the royal family is the only thing that's left of it. But going forward, is a republic what the UK needs? No. I personally think it fuses too much power on one person to have a presidential system in the UK, amidst what kind of politics we've had in the past in the UK. A royal family is that checks and balance to ensure that a government is doing its job, and it's a parental figure, the way I see it, where as in the government needs to report back to the government, to the royal family, and say what they're up to. If there was a presidential system, it will have a more US style or more European style of politics in the UK. And that's what the UK needs post-Brexit. Personally, I don't think so. Right. Thank you. Jain. So you are in support of reform. However, you think that monarchy should be there. However, there should be certain level of scrutiny and there should be certain level of reform of the current institution. I think the family at the moment need to cut down on their expenditure. I think there was a statistic that was done a couple of weeks ago that showed it costs £3.50 per UK taxpayer towards the royal family, even though that seems not like a lot of money when you look at it, but it is when you accumulate how many people live in the UK. So I think the extravagance, the grandstanding of the royal family need to be rendered, and they need to be ensured that more is being done. Thank you. Jain, thank you. Thank you for your view. Thank you for your opinion. সুপ্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছি কিং চার্লসের যে করোনেশন হলো গত সপ্তাহে, তা নিয়ে আমরা যাবো একটা বিরতিতে। আপনারা আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি কিং চার্লসের যে করোনেশন অনুষ্ঠিত হলো গত সপ্তাহে তা নিয়ে, এবং এই ইম্পর্টেন্ট টপিকে আমাদের সাথে কথা বলার জন্য আজকে তিনজন বিশেষ অতিথি আমাদের সাথে জয়েন করেছেন। দুইজন সশরীরে এনটিভির লন্ডন স্টুডিওতে জয়েন করেছেন, জনাব তাইসির মাহমুদ, জেনারেল সেক্রেটারি লন্ডন বাংলা প্রেস ক্লাব, এবং ব্যারিস্টার তালহা আহমেদ, আইনজীবী এবং ব্রডকাস্টার। আমার সাথে অনলাইনে জয়েন করেছে জাহিনা আহমেদ, সুদূর নিউ ইয়র্ক থেকে। থ্যাংক ইউ অল থ্রি অফ ইউ ওয়ান্স এগেন আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা মনার্কি নিয়ে অনেক কথা বললাম, মনার্কি কতটা গুরুত্বপূর্ণ, কি আসে বিষয়ে, স্টিল দিস ইজ এ ম্যাটার ফর ফার্দার ডিসকাশন। তাহলে ভাই, আমি যদি আপনার কাছে আসি, কিং চার্লসের লেগাসি কি থাকবে? আমরা তো I think he was if I'm correct, he was the longest Prince of Charles, Prince of Wales উনি এতদিন ছিল, উনি তো অলরেডি ওনার একটা লেগাসি উনি ক্রিয়েট করেছে। আপনার কাছে কিং চার্লসের, প্রিন্স অফ ওয়েলস থেকে এখন উনি কিং চার্লসের লেগাসি কি হতে পারে? আপনার কাছে কি মনে হয়? পজিটিভ দিক কিন্তু আছে। ফর এক্সাম্পল 1997 এ সে ইসলামের ব্যাপারে যে লেকচার দেয় অক্সফোর্ডে, এটার কারণে অনেকে কিন্তু ধারণা করতে শুরু করে যে সে মুসলমান হয়ে গেল কিনা। হ্যাঁ, এরকম একটা রুমার কিন্তু একসময় ছিল। কিন্তু এটা এই জন্য গুরুত্বপূর্ণ ছিল যে এমন এক সময় সে মুসলমানদের পক্ষে বা পজিটিভ কথাগুলো তুলে ধরেছিল, যখন মুসলমানদের ব্যাপারে কিন্তু অনেক নেগেটিভ এখানে ছিল। সেম গোজ উইথ এনভায়রনমেন্ট, আপনার ক্লাইমেট চেঞ্জ ব্যাপারে, তারপর ইয়ং পিপলদের ব্যাপারে তার যে কন্ট্রিবিউশন। এবং এখন আমরা এই করোনেশন যদি দেখি, আমি মোনার্কির পক্ষে অ্যাজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল আমি এটার বিপক্ষে। বাট আমরা যদি চার্লসের ভূমিকাটা দেখি, প্রথমবারের মতো সে তাদের করোনেশনে কিন্তু প্রত্যেকটা ফেথের রিপ্রেজেন্টেশন ছিল। উনি যে দরজা দিয়ে যখন বের হয়ে যায়, উনি কিন্তু সকল ফেথের লোকজন ছিল। এটা কিন্তু সিগনিফিক্যান্ট। আপনার কাছে কি মনে হয় ইন্টারফেথ উড বি এ লেগাসি অফ কিং চার্লস? কিং চার্লস বরাবরই ইন্টারফেথ এরিয়াতে সে কিন্তু খুব অ্যাক্টিভ ছিল, এবং অক্সফোর্ডের যে অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ ওটার পেট্রন, আমি জানি না এখন সে থাকবে কিনা, বাট হি ওয়াজ দ্য পেট্রন রাইট ফ্রম দ্য বিগিনিং, রাইট? তো এরকম তার ইভেন ইন টার্মস অফ এই যে এই স্লেভারি, তারপর এই মনার্কির যে বিভিন্ন সময় এম্পায়ারের সময় তারা যে অ্যাক্সেসগুলো করেছে, এটার ব্যাপারে আমরা কিন্তু বরাবরই জানি চার্লসের একটা সিম্পেথি আছে যে হি ওয়ান্টস টু অ্যাপোলোজাইজ। হ্যাঁ, এবং ইনডাইরেক্টলি সে অনেকবার কিন্তু অ্যাপোলজি দিয়েছে, লেটেস্ট ইন ইউগান্ডা গত বছর যখন সে ছিল।
তো এই জন্য তার কাছ থেকে আমার মনে হয় আমরা মডার্ন কিং আপনি বলছেন মডার্ন মডার্নের চেয়ে আমার কাছে ইজ এ রিফর্মিস্ট না রিফর্মিস্ট ইজ নট দ্য রাইট ওয়ার্ড আমার কাছে মনে হয় যে সে ব্রিটেনের যে এখনকার যে বাস্তবতা সেটাকে সে রিফ্লেক্ট করবে যে ডাইভার্সিটি বা চেঞ্জ হ্যাঁ মানে যে একটা ইনক্লুসিভ একটা কান্ট্রি কিরকম হওয়া উচিত সেটার প্রতি তার একটা কমিটমেন্ট থাকবে চার্লস ওয়ান এবং চার্লস টুর কিন্তু পরিণতি খুব ভালো হয়নি আপনি আপনি জানেন সো আমরা উই উইশ চার্লস ওয়ান তো ওয়াজ এক্সিকিউটেড অ্যাবসলিউটলি এবং অলিভার ক্রমওয়েল আসলো হিস্ট্রির বড় একটা চেঞ্জ আবার চার্লস টুরও তো আমরা জানি মেনি কন্ট্রোভার্সি ইংলিশ হিস্ট্রিতে চার্লস ওয়ানের যে সময়টা বা এটার আগে পর that's the only time in 1,000 years history যখন ইনস্টেবিলিটি ছিল মোটামুটি একটু বড় অ্যাবসলিউটলি প্রায় 11 বছর রিপাবলিক ছিল অলিভার ক্রমওয়েল শাসন করেছে সো সেটা ওইরকম আমরা চাই যেন ভালো কিছু হয় এই কিং চার্লসের ক্রমওয়েলের কথা ধরে বলতে হয় যে বেশ কয়েক বছর আগে আই হ্যাড দ্য প্রিভিলেজ অফ স্পিকিং ইন ক্লাপামে আছে কি চার্চের নাম আমি ভুলে গেছি এখন যেখান থেকে অলিভার ক্রমওয়েল তাড়িয়ে শুরু করে রাইট সো আই আন্ডারস্ট্যান্ড বাট আই থিংক হি উইল ডু ওয়েল থ্যাংক ইউ ভেরি মাচ তাসির ভাই আপনার কাছে যদি আসি আমার মনে হয় যে বাংলাদেশি কমিউনিটির প্রতি বাংলাদেশের কমিউনিটি আমরা জানি যে উনি কিন্তু কিছুদিন আগে মাত্র আপনার ব্রিটেনের যেটা বাঙালি কমিউনিটির প্রাণকেন্দ্র হোয়াইট চ্যাপেল ব্রিকলেন আলতাবালি পার্ক ওই এলাকায় কিন্তু উনি ঘুরে গিয়েছে এবং তালহা ভাই বলছিল আমি করোনেশন অনুষ্ঠানটা দেখেছি উনি যখন বের হয়ে যাচ্ছে লাস্টে কিন্তু সকল ফেতের সবার সাথে কিন্তু উনি কথা বলেছে তো বাংলাদেশি কমিউনিটি কিভাবে দেখে নতুন কিংকে এবং নতুন কিং এর লেগাসি কি থাকবে আপনার কাছে তাসির ভাই আনসার দেওয়ার আগে বলতেছি যে ইস্ট ইএলএম যখন উদ্বোধন হয় তখনই কিন্তু প্রিন্স চার্লস এসে জি এবং আরো বোধহয় এরপরে আরো আসছেন এবং ওনার বোন প্রিন্সেস অ্যানও আসছেন অ্যাকচুয়ালি উনি তো দীর্ঘদিন ওনার মায়ের নেতৃত্ব সুলভ গুণাবলীকে দেখে আসছে এবং তার একটা জনপ্রিয়তা ছিল আমার মনে হয় এ থেকে উনি অনেক কিছু লার্ন করছে ট্রেন্ড বাই দ্য বেস্ট যদিও ওনার লেগেসি কি আমরা আরো কিছুদিন গেলে আমরা বুঝবো তার এন্ড অফ দ্য টাইম আমরা বলতে পারবো বা প্রিন্স হিসেবে কিছু মূল্যায়নের সুযোগ আছে কিন্তু আমার মনে হচ্ছে যে বিভিন্নভাবে কথাবার্তা আসে যেটা তিনি ভালো করবেন কারণ তার বয়স এখন 73 আই থিঙ্ক 73 বছর এবং 73 তে গিয়ে তিনি একের প্রাপ্তবয়স্ক মানে বয়স ওভার হওয়ার পরে দায়িত্ব নিয়েছেন এবং রিটায়ারমেন্ট এবং কতদিন বাঁচবেন আমরা জানি না আমরা উইশ করি তার লং লিভ কামনা করি কিন্তু আমার মনে হয় তিনি অনেক কিছুই তার মায়ের কাছ থেকে শিখছেন দেখা দেখি এবং এটা তিনি কাজে লাগাবেন আর বাংলাদেশি কমিউনিটির কথা বললেন যে বাংলাদেশি কমিউনিটির সাথে এই যে বাংলা টাউনে এলেন এবং গেলেন আমরা এখানে গেলাম দেখলাম এটার মধ্য দিয়ে মোটামুটি বাঙালি কমিউনিটি তার সম্পর্কে আর একটু আগ্রহী হলো জানলো তিনিও বাঙালি কমিউনিটি জানলেন আর করোনেশন সম্পর্কে অ্যাকচুয়ালি বাঙালি কমিউনিটি কোনো কমিউনিটির তেমন একটা আগ্রহ নেই এর টেলিভিশনে বসে দেখছেন আগ্রহ হয় তখনই যখন আপনার একটা কাজে ইনভলভমেন্ট থাকে ডেফিনেটলি ইনভলভমেন্ট থাকে তো ওইভাবে তো তেমন ইনভলভমেন্ট না আর তবুও বাঙালি কমিউনিটির কয়েকজন ক্রিয়েটিভ ওয়ার্কের জন্য ওনারা আমন্ত্রিত হয়েছেন অনুষ্ঠানে ছিলেন তারা এসে কিছু ফটো দিয়েছেন মোটামুটি মনে হচ্ছে যে একটা কমিউনিকেশন আছে তবে আমার মনে হয় যে ডেমনস্ট্রেশনের মতো অবস্থা যারা গিয়ে এখানে মনার্কের বিরুদ্ধে এইভাবে বাঙালি কমিউনিটি ঠিক আছে একটা সিস্টেম চলতেছে এটা নিয়ে যে খুব চিন্তা করতেছে বাঙালি কমিউনিটি পক্ষে এরকম না টেলিভিশনে বসে দেখতেছে একটা প্রোগ্রাম হয়েছে এইটাই সুন্দর লাগতেছে একটা প্রোগ্রাম মনে হচ্ছে যে ঠিক আছে এটা নিয়ে এত মানে গবেষণা আমার মনে হয় না বাঙালি কমিউনিটিতে হচ্ছে বাট আপনি বলছিলেন যে লেগাসি যেহেতু উনি প্রিন্স অফ ওয়েলস হিসেবে অনেক দিন ছিল ওনার মার কাছ থেকে উনি অনেক কিছু শিখেছে উনি এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেছে ইন্টারভিউতের কথা আপনি বললেন যে সব সময় এটা আমি নিজেও শুনেছি যে কিছু মিডিয়াতে মাঝে মধ্যে আসছে যে তিনি বোধ মুসলমান হয়ে যাচ্ছেন মানে ওনার কথাবার্তা স্টাডি করছে এটা একটা বড় জিনিস যখন কেউ আমাদের হচ্ছে কি ইসলাম নিয়ে স্টাডি করে না এই জন্য জানে না এই জন্য হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে একটা কথা বলে আপনি সে যদি ইসলাম নিয়ে পড়ে জানে তাহলে ইসলাম বিউটিটা সে বুঝতে পারবে একটা হচ্ছে উনি যেটা বলছে যে ওই সময় কিন্তু যে ইসলামোফোবিয়াটা ওইটা বেশি ছিল অনেক বেশি ছিল তো মনার আপনার কিং এর মতো বা চার্লসের মতো একজন মানুষ যখন ইসলামের পক্ষে একটা কথা বলে ইট ইজ ইমপ্যাক্ট দ্য হোল absolutely thank you very much এবং we hope that he will carry on doing such good things thank you Jahin if I come to you to your view what would be King Charles' legacy I think King Charles' legacy is the work that he's been doing across the world in terms of empowering young people and supporting deprived communities in the Commonwealth.
one flagship program of his, which I was involved with, was the British Asian Trust. So he set up the British Asian Trust to support minority communities in the Commonwealth, disadvantaged communities. Some of their flagship projects were improving education and livelihood programs, improving women empowerment, and obviously working on mental health in South Asia. So these are just some of the projects he's been doing. The Prince's Trust in the UK has been helping young people, especially in Tower Hamlets, where I'm from, in understanding and getting the skills that they need to live a better life. People that have had a rough upbringing, had quite a disadvantaged life, supporting them and ensuring that they have the opportunities to flourish through mentoring and through apprenticeship programs. So these are just some of the things that he's done. I think climate change is another thing that he's been working tremendously on around the world to improve. He's been holding governments to account in the UK, whether that's Labour government under Tony Blair and recently under Boris Johnson at COP26 last year, to say that, look, more needs to be done to ensure that the environment is protected and we meet net zero. So apart from his ceremonial duties as king, I think King Charles will continue some of his fantastic initiatives whilst Prince of Wales. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। তালহা ভাই, ইন 1 মিনিট আপনার ফাইনাল কমেন্ট যদি আপনি বলেন যে ওভারঅল অনুষ্ঠানটা এবং মনার্কি নিয়ে আপনার ফাইনাল কমেন্ট কি? আমার প্রত্যাশা থাকবে, যেহেতু প্রিন্স চার্লস খুব রিজনেবল ম্যান, আমার প্রত্যাশা থাকবে যে তার জীবদ্দশায় সে অ্যাবডিকেট করে মনার্কিটাকে একটা কনক্লুশনে নিয়ে আসবে। বাট দ্যাটস ভেরি আনলাইকলি টু হ্যাপেন। বাট আই থিঙ্ক পজিটিভলি আমি যেটা দেখি যে প্রিন্স চার্লস, এখন কিন্তু আমরা একটা ভোলাটাইল সিচুয়েশনে আছি politically and socially, and I think he would be a voice of reassurance. That's my hope. থ্যাংক ইউ ভেরি মাচ। তাইসির ভাই, আমার মনে হচ্ছে যেভাবে প্রতিবাদ এবং শুরু হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা ডিম নিক্ষেপের ঘটনা দেখি, যদিও এটা আমরা কোনো সময় কামনা করি না। আমার মনে হয় তিনি তার এই মনার্কটাকে কনসাইজ করা, একটু ছোট করার অবশ্যই চিন্তা করবেন, কারণ আমরা তো দেখলাম করোনেশনে অলরেডি 2000 অতিথির মধ্যে খুবই ছোটখাটো করে করেছেন। আর যেভাবে ছোট একটা রিফ্লেকশন কিন্তু আস্তে আস্তে আসছে, চলে আসছে, যেভাবে হচ্ছে আমার মনে হয় এটা ছোট হয়ে আসবে। তবে এটার যে সৌন্দর্য, যেটা ছোট আকারে হলে আমি মনে হয় থাকা উচিত, রাইট, এটাই থাকা উচিত। এটা তিনি কতদিন বাঁচবেন জানি না। তার ছেলে প্রিন্স ছেলে হচ্ছে, নাতি হচ্ছে জর্জ, সে হচ্ছে মেবি, আমার মনে হয় হয়তো জর্জ পর্যন্ত আমরা তো দেখবো না, হয়তো বা জর্জ পর্যন্ত থাকতে পারে আর কি, এরপরে আমার মনে হয় না কন্টিনিউ করবে। রাইট, আস্তে আস্তে ইনসিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ তাসির ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সিম্বলিক করতে হয়তো বা থাকবে আর কি একজন, রাইট, বাট আপনি আস্তে আস্তে যেভাবে স্লিম ডাউন হয়ে আসছে, খরচ যদি কমে আসে, এক্সপেন্ডিচার যদি কমিয়ে নিয়ে আসে, আর যদি সিম্বলিক করতে একজন থাকে, যে টাউনের কাউন্সিলের স্পিকার আছেন না, সৌন্দর্য অনেকটা মালয়েশিয়ার মতো চেইন নিয়ে, মালয়েশিয়ার মতো চেইন নিয়ে যায়, সৌন্দর্য লাগে। একটা অনুষ্ঠানে নির্বাহী মেয়র আছে, উনি পাওয়ারফুল, কিন্তু মনে হচ্ছে যে উনি চেইনটা নিয়ে সেরিমোনিয়াল মানুষের ফটো তুলতেছে, এই সৌন্দর্যটা থাকা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। জাহিন, ইউর ফাইনাল কমেন্ট very briefly. I think I wish the king all the best in his reign, and I think as he continues, he needs to do more to empower local communities and work with, obviously, minority communities across the UK. But like I said, the monarchy is about preservation of a tradition, and it brings continued stability to the people of the UK, especially during this profound, turbulent time. So I hope the monarchy improves, and I hope they reform, but it brings stability to our country. Thank you very much. Thank you. সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম কিং চার্লসের করোনেশন নিয়ে। কিং চার্লস অনেক উনি যখন কিং হয়েছে, উনি আপনার সবচেয়ে লংগেস্ট সার্ভিং প্রিন্স অফ ওয়েলস ছিল। উনি সবচেয়ে, ওনার বয়স 73-তে উনি রাজা হলো। এর আগে এত বয়সে কেউ রাজা হয়নি, বাট উনি প্রিন্স অফ ওয়েলস থাকাকালীন সময়েই উনি অনেক ভালো কাজ করে এসেছে। আমরা আশা করব সেই সব ভালো কাজগুলো উনি কন্টিনিউ করবে। ইন্টারফেথ রিলেটেড ওনার যেসব অ্যাক্টিভিটিসগুলো আছে, ইয়াং পিপলকে সাপোর্ট করা, ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যেসব ওনার ইনিশিয়েটিভগুলো আছে, সেগুলো উনি ক্যারি করবে। এবং আমরা আশা করব যে ব্রিটেনের জন্য, আপনার অনেক কমনওয়েলথ দেশের জন্য monarchy, it's to a certain extent it may provide stability, but also the same time এখানে রিফর্মের অনেক কিছু আবার ক্রিটিক্যালি চিন্তা ভাবনারও করারও
ব্যাপার আছে, বিকজ উই লিভ ইন এ মডার্ন চেঞ্জ ওয়ার্ল্ড। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবারও কথা হবে, সেই পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।